একটা বিষয়ে গণভোটে পাঠানো হয়েছে। গণভোটে মানুষ হা-সূচক উত্তর দিয়েছে। এর মানে কি? এর মানে হইল মানুষ যেটাকে হা বলেছে সকলেই সেটাকে মেনে নিবে। সরকার বলি, বিরোধী দল বলি, সিভিল সোসাইটি বলি, একটা দেশে যতগুলো স্টেক হোল্ডার থাকে সকলেরই এটা মেনে নিতে হবে। এটাই ভদ্রলোকের কথা। কেউ যদি জেন্টলম্যান এগ্রিমেন্ট না মানে, ভায়োলেট করে, তাহলে ওই ব্যক্তি কিংবা ওই সরকার কিংবা ওই দল সম্পর্কে মানুষের কী ধারণা হবে? তাহলে গণভোটের মানে কি? সাধারণ নির্বাচনে ক্ষমতা পাওয়া যায়, গণভোটে হা হলে পরে কি পাওয়া যায়? গণভোটে হা হলে পরে একটা সংবিধান সংস্কার পরিষদ পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পাওয়া যায়নি। এই যে একটা আচরণ, এই আচরণকে কি বলা হবে? আমার বিবেচনায় এই আচরণ অভদ্র আচরণ। আমার বিবেচনায় এই আচরণ মেজরিটির জুড়ে শক্তি প্রদর্শনের আচরণ, খামখেয়ালি আচরণ। এটি যদি কেউ প্রদর্শন করে তাহলে তার রাজনৈতিক ফলাফল কখনোই ভালো হয় না। জনগণের মতামত নেওয়া হয়েছে, জনগণ হা বলেছে, আপনি সেটিকে তোয়াক্কা করলেন না, তাহলে আপনি প্রাথমিকভাবে রাজনৈতিক পরাজয় হলো আপনার। এই পরাজয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এটা সময়ই বলে দিবে। তো আমি মনে করি গণভোটের ফলাফলটাকে বাস্তবে কার্যত বাতিল করে দেওয়ার যে পরিকল্পনা, এটি কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। এবং আমি বলেছি এটা ওই দিন যে এটা হলো সুইসাইডাল, এটা অনেকটাই আত্মহত্যামূলক। এই আত্মহত্যামূলক কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দল যদি করে, তাদের এটার ফলাফল তাদেরকেই ভোগ করতে হবে। এবং এটা জাতীয় জীবনে আরেকটা ক্রাইসিস, আরেকটা ক্রান্তি লগ্ন ডেকে নিয়ে আসতে পারে। আমি বিশ্বাস করি এখনও তারা এই সংকট থেকে উত্তরণ ঘটাবেন। তারা পার্লামেন্টে বিল আনবেন, বিল নিয়ে এসে সংস্কার প্রস্তাবকে বাস্তবায়ন করবেন, সকলকে আশ্বস্ত করবেন, জনগণের ভোটের প্রতিও তারা সম্মান প্রদর্শন করবেন। দেখেন, রাজনীতিতে বিশ্বাস কথা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা কমিটমেন্ট দিবেন, এই কমিটমেন্টটা যদি আপনি রক্ষা করেন, তাহলে মানুষ আপনাকে বিবেচনা করবে একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব হিসেবে। আর আপনি যদি কোনো কমিটমেন্ট দেন বা আমি কোনো কমিটমেন্ট দেই, কিন্তু সেই কমিটমেন্টটা, প্রতিশ্রুতিটা আমি রক্ষা না করি, তাহলে মানুষ আমাকে বিবেচনা করবে যে আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী। তাই বলে কি মানুষ আমাকে জেলে পাঠাবে, জুলুম করবে? তা তো করবে না। কিন্তু এই যে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে একজন ব্যক্তির যখন ব্র্যান্ড দাঁড়ায়, তখন ওই ব্যক্তি, ওই গোষ্ঠী কিংবা ওই দলের প্রতি মানুষের আস্থা থাকে না। এতে পলিটিক্যাল ফিল্ডে এই আস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সকালে একটা বলা, বিকালে আরেকটা বলা, নির্বাচনের আগে একটা বলা, নির্বাচনের পরে আরেকটা বলা, এই যে বৃষ্টি বুঝে ছাতা ধরা, যেদিকে বৃষ্টি আসে এই দিকে ছাতা ধরা, এই ধরনের নেতৃত্ব এবং ব্যক্তিত্ব এবং পলিটিক্যাল পার্টির প্রতি মানুষের মন থেকে ভালোবাসা জন্ম নিবে না। আজকে বলেছি এক জায়গায় যে যারা স্যাক্রিফাইস করে, দুনিয়াতে যারা সংগ্রাম করেছে, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, মানুষ তাদের ভালোবাসে কেন? এর পিছনের মূল কারণ হলো কমিটমেন্ট এবং এক কথা। জগতে বহু মানুষ বহু নির্যাতনের শিকার হয়েছে রাজনীতি করতে গিয়ে, কিন্তু তাদের জায়গা পরিবর্তন করে নাই। যারা জায়গা পরিবর্তন করে ফেলেছে তারা সস্তা হয়ে গেছে, তাদেরকে মানুষ পরবর্তীতে আর স্মরণ রাখে নাই। বেগম জিয়াকে আপোষহীন নেত্রী বলা হয় কেন? তিনি চাইলে অনেক কিছুতে আপোষ করতে পারতেন, তিনি করেননি। মানুষ কেন নেলসন ম্যান্ডেলার নাম মনে রাখে? কেন মানুষ স্বাধীনতার সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের কথা মনে রাখে? কারণ নিজের কমিটমেন্ট ঠিক রাখতে গিয়ে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু কমিটমেন্ট থেকে সরেন নাই। এখন কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল যদি সকাল বিকাল বিভিন্ন কথা বলেন, তাহলে সেই ব্যক্তি কিংবা দলের প্রতি মানুষের সে আস্থাবোধ থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যে রাজনীতি যে করেন না কেন, যদি কথাবার্তায়, চলনে স্থিরতা না থাকে, দৃঢ়তা না থাকে, কমিটমেন্ট না থাকে, প্রতিশ্রুতি না থাকে, তাহলে শেষ পর্যন্ত একজন ব্যক্তির যে ব্র্যান্ড ভ্যালু,
এটা নষ্ট হয়ে যায়। এটা কাউকেই মর্যাদাবান পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে দেয় না। এই জন্য এই সমস্ত কথা যারা বলেন তাদের উচিত কমিটমেন্ট ঠিক রাখা, যখন যেটা বলবে এটার উপর ইস্তেকামাত থাকা। এটা সকালে দুপুরে বিকালে চেঞ্জ করলে জনগণের কি ক্ষতি হলো জানি না, কিন্তু ওই ব্যক্তির ইমেজ সাংঘাতিক আকারে ধ্বংস হবে। আজকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট ফেসবুক মানে ছেয়ে গেল, বলা যায় যে ভাইরাল যেভাবে সহজে বলে, তো হাসনাত আব্দুল্লাহ একটা ভিডিও দিয়ে গতকাল ক্লাসের মতো করে যে তার অনুদান কত, মানে একটা স্বচ্ছতা জবাবদিহিতা, যে এটা নিয়ে আসলো প্রায় 2 কোটি, একদিন এখনো পার হয় নাই 2 কোটি মানুষ দেখে ফেললো। এটা কি মানে রাজনীতিতে নতুন কিনা? এটা কি যারা মানে অস্বচ্ছ কিংবা যারা লুটপাটের রাজনীতি করে তাদের জন্য চ্যালেঞ্জ কিনা? অফকোর্স, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা উক্তি ছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। তো হাসনাতের মতো এরকম যদি 10 জন 20 জন 50 জন এমপি এই কাজ শুরু করে, তাহলে বাংলাদেশে সস্তা রাজনীতি যারা করতে চান তাদের জন্য রাজনীতি খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এটাই সম্ভবত পরিবর্তনের সূচনা। হাসনাতকে আমি ধন্যবাদ জানাই যে সে এরকম একটা ক্রিয়েটিভ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন কর্মপরিকল্পনা বাস্তবে দেখানোর সুযোগ করে দিচ্ছে। এবং এটি প্রত্যেকটা এমপি সাহেবকে, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানকে, প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যানকে সরকারি টাকার এই হিসাব যখন জনগণের সামনে তুলে ধরতে পারবে, তখনই একটা ব্যতিক্রম আবহাওয়ার তৈরি হবে। আমি আমার এলাকাও আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল এগুলোতে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জনগণ যেহেতু আমাদেরকে সাপোর্ট করেনি, আমরা সরকারিভাবে এই কাজ করতে পারছি না, তারপরে বেসরকারিভাবে আমরা করার চেষ্টা করছি। তো আমি আহ্বান জানাবো সকল নির্বাচিত এমপিকে, এখন আর ঢেকে রাখার সময় না, এখন আর সিক্রেট রাখার বিষয় না। সরকার, সরকারি ফান্ড, জনগণের অর্থ কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে খরচ হচ্ছে, এটার স্পষ্ট জবাবদিহিতা জনগণেরও থাকতে হবে, এমপি সাহেবেরও থাকতে হবে। তবেই রাজনীতিতে ছক্কা মারতে চান যারা, যারা হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যেতে চান, তাদেরকে আপনি এই ধরনের জবাবদিহিতামূলক রাজনীতি প্রতিষ্ঠা হলে আর রাজনীতির ধারে কাছেও খুঁজে পাবেন না। সাচ্চা লোক ছাড়া অটোমেটিক যাদের মনের ভিতরে এই সমস্ত পরিকল্পনা থাকবে সরকারি টাকা মেরে বড়লোক হওয়ার, তারা দেখবেন অটো রাজনীতি থেকে ঝরে পড়বে। সাচ্চা লোকের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, এটাই দেশ অগ্রসর হবে। আমরা অনেকের মাঝে এই কথাটা শুনতে পেয়েছি যে শিশির মনির বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী, এইটা উনি যদি নির্বাচনী এলাকাটা যদি তার এলাকায় না করে যদি ঢাকায় করতেন, তাহলে ঢাকার মানুষ সচেতন, সবাই শিক্ষিত, সবাই বুঝে, তার মূল্যায়নটা সেরকম হতো। তা আপনি ঢাকায় না করে আপনি এলাকায় গেলেন কেন?